স্বাগত আপনাদের সবাইকে পিএইচপি টিউটোরিয়ালে। গত টিউটোরিয়ালে আমরা পিএইচপি দিয়ে ডেভেলপমেন্টের জন্য এনভায়রনমেন্ট সেটআপ করেছিলাম, অর্থাৎ আমরা জ্যাম্প সার্ভারটি ইনস্টল করেছিলাম এবং ভিজুয়াল স্টুডিও কোডটি ইনস্টল করেছিলাম। আজকে থেকে আমরা কোডিং শুরু করব। চলুন, তো কোডিং শুরু করার আগে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে একটা প্লাগইন ইনস্টল করে নেব, একটা এক্সটেনশন ইনস্টল করে নেব, যাতে আমাদের কোডের অটো কমপ্লিশন ব্যাপারটি একটু সহজ হয়। তো আমরা যে প্লাগইনটা ইনস্টল করে নেব সেটার নাম হচ্ছে পিএইচপি ইন্টেলিফেন্ট। পিএইচপি ইন্টেলিফেন্ট তৈরি করেছে বেন মিউবার্ন। আচ্ছা, এটা আমরা ইনস্টল করে নেব। তো পিএইচপি ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে এইচটিএমএল টেমপ্লেটের মধ্যে যে অংশগুলো আমরা ডাইনামিকভাবে দেখাতে চাই, সেই ডাইনামিক অংশগুলো আমরা পিএইচপি দিয়ে রেন্ডার করি বা পিএইচপি দিয়ে দেখাই। তো নর্মালি আমরা যেভাবে পিএইচপি কোড ব্যবহার করি, এইচটিএমএল কোড নিই, আমরা একটি এইচটিএমএল পেজের মধ্যে পিএইচপি দিয়ে তার ডাইনামিক অংশগুলো প্রদর্শন করার চেষ্টা করি। আমরা একটি এইচটিএমএল পেজ নিই এবং এর মধ্যে একটা H1 ট্যাগ নিই এবং এখানে আমরা লিখি হ্যালো। এটাকে যদি আমি সেভ করি এবং আমরা আমাদের রান করার উপায় জানি, সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটি যেহেতু আমাদের জ্যাম্প ফোল্ডারটির মধ্যে এইচটি ডক্স নামের একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে টেস্ট নামের একটি ফোল্ডারের মধ্যে আছে এবং এইখানে টেস্টটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। তাহলে আমরা এই প্রজেক্টটি রান করার জন্য এই জ্যাম্প সার্ভার চলা অবস্থায় এখানে অ্যাপাচি এবং মাইস্কিউএল সার্ভারটি আমাদের স্টার্ট করে দিতে হবে। অ্যাপাচি হচ্ছে পিএইচপি সার্ভার এবং মাইস্কিউএল হচ্ছে ডেটাবেসের জন্য সার্ভার। তো এই সার্ভার চলা অবস্থায় অ্যাড্রেস বারের মধ্যে লিখবো লোকাল হোস্ট /টেস্ট, অর্থাৎ আমাদের প্রজেক্ট ফোল্ডারটির নাম। এটাকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা আউটপুটে এখানে এইচটিএমএল পেজের হ্যালো আউটপুটটা দেখতে পাচ্ছি। তো আমাদের পিএইচপি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এইচটিএমএল এর বিভিন্ন এলিমেন্টগুলোকে ডাইনামিক করা। তো আমরা এই হ্যালো লেখাটিকে যদি ডাইনামিক্যালি পিএইচপি দিয়ে রেন্ডার করতে চাই, তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে একটি পিএইচপি ট্যাগ দিতে হবে, অর্থাৎ আমাদের সার্ভারকে বুঝিয়ে দিতে হবে এখানে আমরা পিএইচপি ব্যবহার করতে চাইছি। তো পিএইচপি ট্যাগ লেখা হয় একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর একটি কোশ্চেন মার্ক, তারপর পিএইচপি, তারপর আমরা কোডগুলো লিখি এবং যখন কোড লেখা শেষ হয় তখন আমরা আবার একটি কোশ্চেন মার্ক দিয়ে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিই এবং এর মাঝখানে আমরা কোডটি লিখি। তো আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, পেজের মধ্যে কোনো কিছু প্রদর্শন করতে চাই, তাহলে আমরা ইকো নামে একটি কমান্ড ব্যবহার করি এবং ইকোর পর আমরা সিঙ্গেল কোড বা ডাবল কোডের মধ্যে যে টেক্সটটা লিখবো সেই টেক্সটটা আমাদের পেজের মধ্যে দেখাবে। আমরা যদি এখানে হ্যালো ফ্রম পিএইচপি লিখি এবং প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হওয়ার পর আমাদের একটি সেমিকোলন দেওয়া উচিত, আমরা এখানে একটি সেমিকোলন দিয়ে দিলাম। এটাকে যদি আমরা সেভ করি এবং এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো ফ্রম পিএইচপি। তো আপনাদের মনে একটি সহজাত প্রশ্ন জাগতে পারে, সেটা হচ্ছে আমি তো এটা এইচটিএমএল দিয়েই লিখতে পারতাম, তো আমরা এখানে কেন এইভাবে পিএইচপি ব্যবহার করে ইকো দিয়ে এই লেখাটা লিখছি? এই প্রশ্নটির উত্তর পাবেন একটু পরে যখন আমরা ভেরিয়েবল সম্পর্কে শিখবো। আচ্ছা, তো আমরা চাইলে ব্যাপারটা সুন্দর দেখার জন্য এখানে এভাবে স্পেস দিয়ে সুন্দর করে ইন্ডেন্টেশন করে নিতে পারি। আমি সেভ করে রান করলে একই ফলাফল দেখতে পাচ্ছি। তো কোড লেখার এই ফর্মটা হয়তো আপনাদের কাছে প্রথমে একটু অদ্ভুত লাগছে, কিছুক্ষণ কোড করার পর ব্যাপারটা আপনাদের কাছে ফ্যামিলিয়ার হয়ে যাবে। এখানে আমরা ইকোর পরিবর্তে আরেকটি সেন্টেক্স ব্যবহার করে টেক্সট প্রদর্শন করতে পারি বা প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে একটি ফাংশন ব্যবহার করবো। পিএইচপির ফাংশন কি সেই ব্যাপারে আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত শুধুমাত্র এই ব্যাপারটি দেখে রাখুন। আমরা প্রিন্ট নামের একটি ফাংশন ব্যবহার করব এবং ফাংশন ব্যবহার করার সময় আমাদের এইরকম ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট অথবা প্যারেন্থেসিস দিতে হয়। তো এর মধ্যে আমরা ডাবল কোট দিয়ে লিখলাম হ্যালো প্রিন্ট ফাংশন এবং প্রত্যেকটা লাইন শেষে আমরা একটি সেমিকোলন দিয়ে দেব। আমরা সেভ করলাম। এটাকে যদি আমরা রিফ্রেশ করি ব্রাউজারে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো ফ্রম প্রিন্ট ফাংশন। আচ্ছা, তো এইভাবে আমরা পিএইচপিতে টেক্সট প্রদর্শন করি, একটা হচ্ছে ইকো দিয়ে এবং আরেকটি হচ্ছে প্রিন্ট দিয়ে। ইকোতে যখন আমরা টেক্সট প্রদর্শন করি তখন আমাদের ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস লাগে না, কারণ ইকো হচ্ছে একটি স্টেটমেন্ট, এটি কোনো ফাংশন না। এবং যখন আমরা প্রিন্ট দিয়ে কোনো লেখা প্রদর্শন করি তখন আমাদের এইভাবে প্যারেন্থেসিস এবং তার মধ্যে ডাবল কোট অথবা সিঙ্গেল কোট দিয়ে লেখাগুলো লিখতে হয়, যে লেখাগুলো আমরা প্রদর্শন করতে চাই। আচ্ছা, তো আজকে প্রথম টিউটোরিয়ালে আমরা লেখা প্রদর্শন করা দেখলাম এবং আরেকটি জিনিস সম্পর্কে দেখব, সেটা হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল জিনিসটা হচ্ছে একটি ফাঁকা ব্যাগের মতো কল্পনা করতে পারেন, যে ব্যাগের মধ্যে আপনি যা কিছু ইচ্ছা ভরে রাখতে পারেন এবং পরবর্তীতে সেই ব্যাগ থেকে আপনি যা ভরে রেখেছিলেন বা পুরে রেখেছিলেন সেই জিনিসপত্রগুলো নিয়ে দেখতে পারবেন যে আপনি সেখানে কি রেখেছিলেন এবং যে জিনিসপত্রগুলো রেখেছিলেন সেই জিনিসপত্র বের করে নিয়ে সেগুলোর ওপর অপারেশন চালিয়ে, অর্থাৎ সেগুলো মডিফাই করে পুনরায় আবার ওই ব্যাগে রাখতে পারবেন।
তো এই ভেরিয়েবলগুলো মূলত ব্যবহার করা হয় ডেটা স্টোর করার জন্য। পিএইচপিতে অর্থাৎ প্রোগ্রামিংয়ের বিভিন্ন ক্ষেত্রে আমাদের ডেটা স্টোর করার প্রয়োজন হয়। এই ছোটোখাটো ডেটাগুলো স্টোর করার জন্য আমরা ভেরিয়েবল ব্যবহার করি। তো পিএইচপিতে ভেরিয়েবল তৈরি করার জন্য প্রথমে আমাদের ডলার সাইন দিয়ে পিএইচপিকে বুঝিয়ে দিতে হয় যে আমরা একটি ভেরিয়েবল তৈরি করছি, এবং তারপর ভেরিয়েবলের একটি নাম দিতে হয়। আমরা আলফা নিউমেরিক ভ্যালু অর্থাৎ ইংলিশের এ থেকে জেড পর্যন্ত এবং 1 থেকে 9 পর্যন্ত 1 to 9 পর্যন্ত যে কোনো ক্যারেক্টার দিয়ে ভেরিয়েবলের নাম তৈরি করতে পারি। এবং ভেরিয়েবলের নামের মধ্যে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা ভেরিয়েবলের নামের মধ্যে স্পেস দিতে পারবো না, চাইলে আন্ডারস্কোর অথবা ড্যাশ দিতে পারি। তো আমরা এখানে একটা ভেরিয়েবল তৈরি করে নিই, ভেরিয়েবলের নাম দিই নেম। তাহলে ডলার সাইন দিয়ে আমরা বললাম আমরা একটা ভেরিয়েবল তৈরি করছি, এবং তারপর ভেরিয়েবলের নাম দিলাম নেম, এবং তারপর একটি ইকুয়াল সাইন দিতে হয়, সমান চিহ্ন দিতে হয়, এবং সমান চিহ্ন দিয়ে এই ভেরিয়েবলের মধ্যে আমরা কি ডেটা রাখতে চাচ্ছি সেই ডেটাটা বলে দিতে হয়। তো আমরা এই ভেরিয়েবলের মধ্যে একটা নাম রাখতে চাচ্ছি, তো আমরা এখানে রাখি রহিম মোল্লা, এবং তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল একটি সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করে দিলাম। তাহলে ভেরিয়েবলের স্ট্রাকচারটি আমরা আরেকটু সুন্দরভাবে দেখে নিই। তো ভেরিয়েবল তৈরির সময় আমরা প্রথমে একটি ডলার সাইন দেবো, যাতে করে আমাদের পিএইচপি ইন্টারপ্রেটারটি বুঝতে পারে যে আমরা একটা ভেরিয়েবল তৈরি করছি, এবং তারপর ভেরিয়েবলের একটি নাম দিতে হবে, এবং আমরা ভেরিয়েবলের নামের মধ্যে কোনো স্পেস ব্যবহার করব না। তারপর একটি সমান চিহ্ন দিতে হবে, সমান চিহ্ন দিয়ে তার ডান পাশে এই ভেরিয়েবলের মধ্যে আমরা কি ডেটা রাখতে চাচ্ছি সেই ডেটাটি রাখবো। এবং সাধারণত আমরা টেক্সট ডেটাগুলো প্রোগ্রামিংয়ের ভাষায় বলে স্ট্রিং, এই ধরনের ডেটাগুলোকে ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যে রাখি। এখানে ডাবল কোট, এখানে আমি ডাবল কোটের মধ্যে রেখেছি, চাইলে আপনি এইভাবে সিঙ্গেল কোটের মধ্যেও রাখতে পারেন। আমি এটাকে সেভ করলাম। আচ্ছা, তো আমাদের এই নেম ভেরিয়েবলের মধ্যে একটি নাম আছে। তো যে কোনো সময় চাইলে আমরা এই নেম ভেরিয়েবলটি ব্যবহার করতে পারবো। যেমন আমরা এই প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে নেম ভেরিয়েবলটি ব্যবহার করতে পারি। আমরা প্রিন্ট দিয়ে চেক করতে পারি যে নেম ভেরিয়েবলের মধ্যে কী ভ্যালু স্টোর করা আছে। তাহলে এই প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে যদি আমরা ডলার সাইন নেমটা পাস করে দিই এবং এটাকে সেভ করি, এটাকে রান করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেম ভেরিয়েবলের মধ্যে রহিম মোল্লা এই ভ্যালুটি ছিল। এখানে একটা লক্ষণীয় ব্যাপার খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যখন প্রিন্ট দিয়ে সরাসরি কোনো টেক্সট প্রিন্ট করছি তখন আমরা এখানে ডাবল কোটের মধ্যে টেক্সটটা রাখছি, অথবা সিঙ্গেল কোটের মধ্যে রাখলেও হবে। কিন্তু যখন আমরা একটি ভেরিয়েবল প্রিন্ট করছি তখন কিন্তু আমরা কোনো কোটেশন মার্ক এখানে দিচ্ছি না, কোটেশন মার্ক না দিয়ে সরাসরি ভেরিয়েবলের নামটা দিচ্ছি ডলার সাইন সহ। এখানে যদি আমরা কোটেশন মার্ক দিই তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়, আমরা যদি সিঙ্গেল কোট দিয়ে এটাকে সেভ করে রান করি, তাহলে আমরা এখানে আউটপুটে ভেরিয়েবলের অ্যাকচুয়াল ভ্যালুর পরিবর্তে এই টেক্সটটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ডলার সাইন নেম। এখানে আমরা প্রিন্ট স্টেটমেন্টের পরিবর্তে ইকো স্টেটমেন্টটাই বেশি ব্যবহার করি। যদি ইকো ব্যবহার করে ডলার নেম লিখি, আমরা রহিম মোল্লা ফলাফলটি পাচ্ছি। এখন আসুন আমরা আরেকটি ভেরিয়েবল তৈরি করে নিই। এই ভেরিয়েবলের নাম দিই এজ, এবং এইজের মধ্যে আমরা ভ্যালু রাখি হচ্ছে 18 রাখলাম, এবং আমরা ইকোর মাধ্যমে যদি এইজটাকে প্রিন্ট করতে চাই, এখানে এইজ সেভ করলাম, এখানে রিফ্রেশ দিলে আমরা এইজ দেখতে পাচ্ছি 18। আচ্ছা, এখানে একটা ব্যাপার খেয়াল করেছেন কি, সেটা হচ্ছে আমি এই 18-এর দুই পাশে কিন্তু সিঙ্গেল কোট বা ডাবল কোট দিই নাই। সিঙ্গেল কোট বা ডাবল কোট দিলেও এটা অবশ্যই প্রিন্ট হবে। তারপরে এটাকে যদি আমি সেভ করি, এটাকে যদি আমি রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমাদের 18 দেখাচ্ছে। কিন্তু আমি একটু আগে বলছিলাম ডাটা টাইপ সম্পর্কে, সেটা হচ্ছে পিএইচপিতে বেশ কয়েক ধরনের ডাটা আছে। আমরা আপাতত দুইটা ডাটা সম্পর্কে জানি, একটা হচ্ছে টেক্সট ডাটা আর একটা হচ্ছে নাম্বার ডাটা। তো টেক্সট ডাটাগুলোকে আমরা ডাবল কোট বা সিঙ্গেল কোটের মধ্যে রাখি, এবং নাম্বার ডাটাকে আমরা কোট ছাড়া এভাবে কোট ছাড়া লিখি। আচ্ছা, তো টেক্সট ডাটা এবং নাম্বার ডাটার ডিফারেন্সটা কি এটা বোঝার জন্য আমরা এখানে যদি 18 + 2 লিখি এবং এটাকে যদি সেভ করি এবং এটাকে যদি রান করি, তাহলে আমরা এখানে 20 দেখতে পাচ্ছি। অর্থাৎ নাম্বার ডাটাগুলোর উপরে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ এসব করতে পারি। আমি যদি এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিই, ফরওয়ার্ড স্ল্যাশ বলতে ভাগ বোঝাই, এটাকে যদি সেভ করি, এখানে যদি রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 18/2, এখানে ফলাফল হচ্ছে 9। আমরা এখানে যদি মাইনাস দিই তাহলে বিয়োগ করতে পারছি। অর্থাৎ নাম্বার ডাটাগুলোর উপরে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারি, কিন্তু টেক্সট ডাটার উপরে ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারি না। যেমন এটাকে যদি আমরা ডাবল কোটের মধ্যে রাখি, এটাকে সেভ করে যদি রান করি, তাহলে আমরা টেক্সটের মধ্যে ঠিক যেভাবে এটাকে টাইপ করেছি আউটপুটে সেভাবে দেখাচ্ছে। অর্থাৎ পিএইচপি এটাকে টেক্সট ডাটা হিসেবে ধরে নিচ্ছে, সুতরাং এর ওপর ম্যাথমেটিক্যাল বা অ্যারিথমেটিক অপারেশনগুলো করছে না। সুতরাং যে ডেটাগুলোর উপরে আমাদের অ্যারিথমেটিক অপারেশন করতে হবে
যে ডাটাগুলোকে আমরা নাম্বার হিসেবে চাই সেগুলোকে আমরা এইভাবে ডাবল কোট ছাড়া লিখব এবং যেগুলোকে আমরা টেক্সট হিসেবে চাই সেগুলোকে সিঙ্গেল কোট বা ডাবল কোট দিয়ে লিখবো এভাবে। এটাই হচ্ছে কোটের ব্যাপার-স্যাপার। তো এখন আসুন আমরা কনক্যাটেনেশন সম্পর্কে জানি। তো কনক্যাটেনেশন হচ্ছে একাধিক ভেরিয়েবলকে এক জায়গায় প্রিন্ট করা। আমরা যদি এখানে ইকোর মাধ্যমে প্রিন্ট করতে চাই রহিম মোল্লা ইজ 18 ইয়ার্স ওল্ড, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব আমরা দেখেছি আমরা ইকোর মধ্যে যদি ডলার সাইন দিয়ে এখানে নেম দিই, এখানে আউটপুট হিসেবে রহিম মোল্লা আসছে। এরপর আমরা ডট দেব, ডট দিয়ে এখানে তারপরে আরেকটি ভেরিয়েবল প্রোভাইড করব। তাহলে এখানে যদি আমরা ডলার সাইন এইজ দিই, সেভ করলাম, এটাকে রিফ্রেশ করলে রহিম মোল্লার পর 18 এসেছে এখানে। তো আমরা এর মাঝখানে আরেকটি ভেরিয়েবল দিতে চাচ্ছি। আরেকটি ভেরিয়েবল দেওয়ার জন্য আমরা আরেকটি ডট দিই এবং এখানে আরেকটি ডলার সাইন দিই এবং এখানে টেক্সট নামের একটি ভেরিয়েবল দিই। এই টেক্সট ভেরিয়েবলটি আমরা উপরে তৈরি করে নেব। টেক্সট ইজ ইকুয়াল টু ইজ, এর দুই পাশে আমরা ফাঁকা দিলাম কারণ এখানে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি এখানে স্পেসটা মিসিং, তাই আমরা এখানে স্পেসটা দিয়ে নিয়েছি। এটাকে সেভ করে যদি, আচ্ছা আমরা এখানে একটা সেমিকোলন মিস করেছি, এটাকে যদি আমরা সেভ করে এখানে রান করি তাহলে এখানে দেখাচ্ছে রহিম মোল্লা ইজ 18। আচ্ছা আমরা চাইলে এই এক্সট্রা ভেরিয়েবলগুলো তৈরি না করে সরাসরি ইকোর মধ্যে স্ট্রিং সাপ্লাই করতে পারি। ইকোর মধ্যে কীভাবে স্ট্রিং সাপ্লাই করবো, এখানে টেক্সটটাকে মুছে দিয়ে এখানে ডাবল কোটের মধ্যে লিখলাম ইজ 18, তাহলে এখানে আউটপুটে দেখানোর কথা রহিম মোল্লা ইজ 18 এবং তারপরে যদি আমরা আরেকটু টেক্সট লাগাইতে চাই তাহলে এখানে আরেকটি ডাবল কোটের মধ্যে লিখব ইয়ার্স ওল্ড। এটাকে যদি আমরা রান করি, আচ্ছা এখানে আবার স্পেস দিতে ভুলে গেছি, আমি স্পেস দিলাম, সেভ করলাম, এখানে রান করলে আমরা দেখতে পাচ্ছি রহিম মোল্লা ইজ 18 ইয়ার্স ওল্ড। তো এই ব্যাপারটাকে একাধিক ভেরিয়েবলকে এক জায়গায় প্রিন্ট করার ব্যাপারটাকে বলা হয় কনক্যাটেনেশন। নাম গুরুত্বপূর্ণ না, এখানে একাধিক ভেরিয়েবলকে এক জায়গায় প্রিন্ট করা যায়, এই ব্যাপারটা শুধু মনে রাখেন। এবং প্রিন্ট করার জন্য আমরা প্রত্যেকটি ভেরিয়েবল এখানে লিখি এবং তার মধ্যে একটা করে ডট দিই। আচ্ছা আসুন আমরা ভেরিয়েবলের আরেকটি ব্যাপার এখানে দেখে নিই, সেটা হচ্ছে আমরা চাইলে ভেরিয়েবলের উপরেও অ্যারিথমেটিক অপারেশন করতে পারি। আমরা যদি এখানে ডলার সাইন ফাইনাল আন্ডারস্কোর এইজ নামের একটা ভেরিয়েবল নেই এবং আমরা চাচ্ছি ফাইনাল এইজ যেটা হচ্ছে অরিজিনাল এইজের সাথে 2 যোগ করে আউটপুট দেখাবে, তাহলে আমরা এখানে অরিজিনাল এইজটার সাথে 2 যোগ করার জন্য করব কি, ফাইনাল এইজ ইজ ইকুয়াল টু অরিজিনাল এইজ যেটা আছে সেটা নিলাম, তার সাথে যোগ দিয়ে 2 দিলাম। তাহলে আমরা যদি ফাইনাল এইজটা ইকো করি, ইকো ডলার সাইন ফাইনাল এইজ, আমাদের আউটপুটে 20 দেখাচ্ছে। এখানে যদি আমরা 18টা চেঞ্জ করে 30 করে দিই তাহলে আউটপুটে 32 দেখাচ্ছে। অর্থাৎ কোনো ডাটাকে মডিফাই বা ইউজ করার জন্য আমরা যেমন এখানে সরাসরি ডাটা সাপ্লাই করতে পারি, ঠিক তেমনি আমরা এইখানে সরাসরি ডাটা সাপ্লাই করার পরিবর্তে আমরা এইরকম ডাটা হোল্ড করে আছে এমন কোনো ভেরিয়েবল এখানে ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে সরাসরি সংখ্যা প্রোভাইড না করে এখানে এইজ ব্যবহার করেছি। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। আজকের টিউটোরিয়াল নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তা জানাবেন। আর যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে গ্রুপগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি। ধন্যবাদ।